ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধারাবাহিকভাবে আমরা পড়তেছিলাম প্রথম অধ্যায়। ইতিপূর্বে আমি 3টে ক্লাস নিয়েছি, আর আজকে আমার ক্লাস নং কত? 4 নং। আমরা পড়তেছি অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। আমরা অর্থাৎ 2 নং পর্ব পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়ব 3 নং পর্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন যে পর্ব পড়ব ওই পর্বের প্রাণী চিনে তার বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব, স্বভাব, বাসস্থান এগুলো পড়লে কি ওই পর্ব সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তাহলে আজকে আমরা শুরু করব 3 নং পর্ব। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের সাথে বই আছে, বইয়ের সাথেও মিলিয়ে নাও। এখানে পর্ব নং 3 নং পর্বের নাম কি আমাদের? প্লাটিহেলমিনথিস। প্রিয় শিক্ষার্থী, প্লাটিহেলমিনথিস তার মানে আমরা জানি কৃমি 2 ধরনের। কৃমি অর্থাৎ কৃমি কয় ধরনের? 2 ধরনের। অর্থাৎ একটা হলো চ্যাপ্টা কৃমি, আর একটা হলো গুল কৃমি। তাহলে আজকে আমরা পড়ব চ্যাপ্টা জাতীয় যত কৃমি আছে সেই পড়ব। তাহলে প্লাটি মানে চ্যাপ্টা, আর হেলমিনথিস মানে কি? কৃমি। তার মানে প্লাটিহেলমিনথিস শব্দটি এসেছে প্লাটি মানে চ্যাপ্টা, হেলমিনথিস মানে কি? কৃমি। অর্থাৎ চ্যাপ্টা জাতীয় যত প্রকার কৃমি আছে সবগুলো হলো প্লাটিহেলমিনথিস পড়বে। এখন চ্যাপ্টা বলতে শুধু চ্যাপ্টা, তুমি মনে করো ফিতাটাকে তোমাকে যদি দেই, তুমি ধরবা, ধরার পরে বলবা এটা কেমন? চ্যাপ্টা। পাতা কেমন? বলো চ্যাপ্টা। তাহলে ফিতা কৃমি, পাতা কৃমি, তারপর কি যকৃৎ কৃমি, এগুলো সবই হলো কি? বলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তাহলে আমরা জেনে নেই এই পর্বের প্রাণীগুলো কোথায় থাকে। কোথায় থাকতে পারে? স্বাদু বালিতে থাকতে পারে, লোনা বালিতে, বেদা সেচের মাটিতেও কি করে? বসবাস করে। আবার এটা আমরা জেনে নেই এই পর্বের প্রাণী কিন্তু পরজীবী। পরজীবী চিনি তো আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি। পরজীবী কে? যে অন্যের উপর আশ্রয় নিয়ে কি করে? বেঁচে থাকে। তাহলে এই পর্বের প্রাণী বেশিরভাগই হলো কি? বলো পরজীবী। তাহলে পরজীবী জানলাম আমরা। তাহলে পোষক কি? পোষক জানতে হবে। পোষক হইলো অর্থাৎ পরজীবী যার উপর কি নেয়? আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে বেঁচে থাকে, অথবা যে পরজীবীকে কি আশ্রয় দিয়ে থাকে সে হলো কি? পোষক। সহজ কথায় যদি আমি বলি, তোমরা এখন সবাই পরজীবী। কেন? তোমরা তোমাদের বাবা মার উপর কি নির্ভরশীল। তাহলে এই যে তোমরা তোমাদের বাবা মার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছো, আবার তারা তোমাদের কি করতেছে বলো তো? লালন পালন করতেছে, পুষতেছে, তোমাদের সমস্ত অর্থাৎ ভরণ পোষণ খরচ ইত্যাদি বহন করতেছে। সেই জন্য তারা হলো পোষক, আর তোমরা হলে কি? পরজীবী। তাহলে এই পর্বের প্রাণীগুলো বেশিরভাগই কি? পরজীবী। আর এদের স্বভাব হলো মুক্ত পরজীবীও থাকতে পারে, অন্ত বা বহি পরজীবী। অন্ত পরজীবী মানে দেহের ভেতরে, আর বহি পরজীবী মানে কি বলো? দেহের বাইরে। তাহলে এই কৃমিগুলো অর্থাৎ অন্য একটা প্রাণীর অন্ত অর্থাৎ কি দেহের ভেতরে অবস্থান করে, আবার কোনো কোনো প্রজাতি আছে দেহের কি বাইরে অবস্থান করতে পারে। তাহলে এদের স্বভাব আমরা জেনে নেই। মুক্তজীবী, অন্ত বা কি বহি পরজীবী হিসেবে এরা কি করতে পারে? জীবনযাপন করতে পারে। এবার আমরা দেখে নেই বৈশিষ্ট্য। তোমার বইয়ের মধ্যে আছে, তারপর এখানে একটু দেখে তুমি বই থেকে দাগিয়ে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে। অর্থাৎ 1 নং বৈশিষ্ট্য দেওয়া চ্যাপ্টা। তার মানে এই চ্যাপ্টার ভিত্তিতে কিন্তু এই পর্বের নামকরণ করা হয়েছে কি জানো? অর্থাৎ কি নামকরণ করা হয়েছে? প্লাটিহেলমিনথিস। কি নামকরণ করা হয়েছে? প্লাটিহেলমিনথিস উভলিঙ্গ। তার মানে এই পর্বের প্রাণীদের স্ত্রী এবং পুরুষ কি আলাদা কোনো প্রজাতি নেই, অর্থাৎ কি উভলিঙ্গ বিশিষ্ট বহি বা অন্ত পরজীবী। তার মানে এই পর্বের প্রাণীগুলো কোন প্রাণীর দেহের ভেতরেও থাকতে পারে, দেহের কি বাইরেও থাকতে পারে। যদি দেহের বাইরে থাকে তাহলে এটা হলো কি? বহি পরজীবী। আর যদি দেহের ভেতরে থাকে তাহলে বলবো কি? অন্ত পরজীবী। দেহপুরু কিউটিকল দ্বারা আবৃত। তাহলে এখানে একটা নতুন শব্দ পাইলে তুমি কিউটিকল। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যখন অর্থাৎ কি প্রত্যেকটা প্রাণী বাহিরের একটা আবরণের নাম আছে। যদি আমরা বলি যে আমাদের কি দেহের বাহিরের আবরণের নাম কি, তাহলে আমরা বলবো চর্ম বা চামড়া বা ত্বক ইত্যাদি বলবো। তারপর তোমাকে যদি একটি শামুক এনে দেই, যদি বলি এটা বাইরের আবরণ, তুমি বলবো শক্ত খোলস। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের বাইরের আবরণের নাম হলো কি? কিউটিকল। পুরু বলতে এখানে কি বোঝাইছে বলো তো? মোটা বোঝাইছে। পুরু বলতে কি বোঝাইছে? এখানে মোটা বোঝাইছে। দেহ পুরো কিউটিকল দ্বারা কি থাকে? আবৃত থাকে। তারপর দেহ শোষক বাঙ্কা থাকে।
কেন? শোষক কি, আংটা কি, এই পর্বের প্রাণীগুলো তো থাকেই পরজীবী, অন্যের উপর আশ্রয় নিয়ে বেঁচে থাকে। তাহলে অন্যের উপর যখন আশ্রয় নিয়ে বেঁচে থাকে তখন তার দেহের সাথে আটকে থাকে শোষক দ্বারা, কি দ্বারা? অর্থাৎ আংটা দ্বারা আটকে থাকে, আর শোষক দ্বারা তার দেহ থেকে কি করে, অর্থাৎ খাদ্যটা কি করে নেয়, গ্রহণ করে নেয়। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম? দেহে শোষক বাকি থাকে, আংটা থাকে, দেহে শিখা অঙ্গ থাকে। শিখা অঙ্গ কি, এটা সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা জানি প্রত্যেকটা প্রাণীর একটা রেচন অঙ্গ থাকে, যেমন আমাদের রেচন অঙ্গ কি, চর্ম, ফুসফুস, বৃক্ক ইত্যাদি আমাদের রেচন অঙ্গ। রেচন অঙ্গ মানে কি, আমার দেহের অর্থাৎ কি দূষিত বজ্র পদার্থটা সে কি করে দেয়, অর্থাৎ দেহ থেকে বের করে দেয়। রেচন অঙ্গ একটা, রেচন প্রক্রিয়া একটা, রেচন পদার্থ। যেমন এই যে আমি কথা বলতেছি, ঘন ঘন নিঃশ্বাস ছাড়তেছি, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তার মানে আমার দেহে অর্থাৎ কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে বজ্র পদার্থ হিসেবে। সেই কার্বন ডাইঅক্সাইড যদি আমার কোষে থাকে তাহলে কোষটা খেয়ে যাবে, বিষক্রিয়া হবে, নষ্ট হবে। এবার তাহলে কি করবে, রক্ত ধরে নিয়ে এসে ফুসফুসে আসে, ফুসফুসে আসার পর ফুসফুস চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়টা কি করে দেয়, বের করে দেয়। এই যে এটা যে প্রক্রিয়ায় বের হয়ে গেল, এই প্রক্রিয়ার নাম হলো কি, রেচন। আর যে অঙ্গ বের করে দিল এটার নাম কি বলো, রেচন অঙ্গ, যেমন ফুসফুস। আবার যে পদার্থটা বেরিয়ে গেল এটা হলো রেচন পদার্থ। একটাই কি আমার দেহে না। যেমন আবার যখন আমরা বেশি কথা বলি, পরিশ্রম করি, কাজ করি, ঘামি, ঘর্ম অর্থাৎ কি ঘাম, তাহলে এটাও কিন্তু একটা রেচন পদার্থ। এটা বের করে দিল কি বলো তো, চর্ম বা ত্বক। আবার যে তরল পদার্থ আরো কিছু আছে সেগুলো চলে যায় রক্তের সাথে, কোথায় বলো, কিডনিতে। কিডনিতে যাওয়ার পর সে কি করে, কিডনি ছাঁকন হিসেবে পিউরিফাই করে, অর্থাৎ ব্লাডকে ছাঁকে। ছাঁকন হিসেবে ব্লাডের যে কণিকাগুলো, যে অংশটুকু আমার কোষের জন্য প্রয়োজন সেটুকু রেখে দেয়, আর যেটুকু অপ্রয়োজন, দরকার নয়, অর্থাৎ কি বজ্র পদার্থ, সেটুকু আস্তে আস্তে অর্থাৎ কি ছাঁকনি হিসেবে মূত্রথলিতে জমা হয়, ইউরিন হিসেবে, পরে সেটা কি হয়ে যায়, দেহ থেকে বেরিয়ে যায়। এই যে 3টা কাজ বললাম আমি, এই 3টা কাজ কিন্তু রেচন। এবার এই কাজগুলো করে আমাদের রেচন অঙ্গ, যেমন ফুসফুস, তারপর চর্ম, তারপর বৃক্ক। এই যে প্রক্রিয়া ঘটে এটা হলো রেচন প্রক্রিয়া, আর যে পদার্থটা বেরিয়ে যায় এটা হলো কি, রেচন পদার্থ। ঠিক একইভাবে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম হলো শিখা অঙ্গ। কি অঙ্গ? শিখা অঙ্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এদিকে তাকাও, বোর্ডের মধ্যে একটু তোমরা একটু সবাই লিখে রাখো, এই শিখা অঙ্গের অপর নাম হলো ফ্লেম সেল। কি নাম? ফ্লেম সেল। একটু লিখে ফেলো, ফ্লেম সেল। অনেক সময় আমরা প্রশ্ন করি যে ফ্লেম সেল কি, তাহলে ফ্লেম সেল কি বলো তো? অর্থাৎ প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের কি অঙ্গ? রেচন অঙ্গ। এখন তোমার বইয়ের মধ্যে আছে শিখা অঙ্গ, আমি দিয়ে দিচ্ছি ফ্লেম সেল, তাহলে তো তুমি বুঝবে না, এই জন্য আমি লিখে দিচ্ছি, তুমি সুন্দর করে বইয়ের মধ্যে লিখে ফেলো। অর্থাৎ কি ফ্লেম সেল মানে কি, শিখা অঙ্গ। ফ্লেম সেল মানে শিখা অঙ্গ। তাহলে 6 নম্বর বৈশিষ্ট্য আমরা চলে যাই, পুষ্টিতন্ত্র সম্পূর্ণ বা অনুপস্থিত। তার মানে পুষ্টিতন্ত্র, অর্থাৎ এই পর্বের প্রাণীদের পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ, যদিও থাকে অসম্পূর্ণ অথবা নাও থাকতে পারে। পুষ্টিতন্ত্র তো আমরা চিনি, অর্থাৎ পুষ্টিক নালী, তোমরা 7ম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ মুখ গহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত নালীকে কি বলে, পুষ্টিক নালী, অর্থাৎ কি পুষ্টিতন্ত্র। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের পুষ্টিতন্ত্র সম্পূর্ণ বা কি, অনুপস্থিত। তাহলে এই পর্বের প্রাণী কি, যকৃৎ কৃমি এবং কি ফিতা কৃমি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে দুটি প্রাণী দিয়েছি আমি, অর্থাৎ এটা হলো কি, অর্থাৎ একটা হলো ফিতা কৃমি, এটা হলো ফিতার মতো, এই জন্য এটা হলো ফিতা কৃমি, আর এটা হলো কি যকৃৎ কৃমি, মানে পাতা কৃমি বলতে পারি আমরা। তাহলে তোমরা একটু, আমরা আজকে বাস্তবে দেখব কোন কৃমি বলো, অর্থাৎ ফিতা কৃমি। তোমরা একটু এদিকে তাকাও, এখানে অর্থাৎ এই গ্লাসের ভেতরে দেখো একটা স্লাইড আছে, স্লাইডের মধ্যে সুন্দরভাবে একটি কি ফিতা আকৃতির একটি কি আছে, কৃমি লাগানো আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি যে কৃমিটা আছে দেখো, এটা কিন্তু ফিতার মতো, অর্থাৎ একটা কাঁচের টুকরোর মধ্যে কিন্তু সুন্দরভাবে আটকে সুতা দিয়ে রেখেছি। এটি কি একটি কি বলো, প্লাটিহেলমিনথেস পর্বের একটি কৃমি, অর্থাৎ প্রাণী। তাহলে কোন কৃমি এটি? এটি হলো কি, অর্থাৎ ফিতা কৃমি। তাহলে এই পর্ব সম্পর্কে আমরা জানলাম, এটি হলো বেশিরভাগই কি পরজীবী, আর পরজীবী মানে কি করে থাকে বলো তো, ক্ষতি করে থাকে। আর এই পরজীবীটা হলো বেশিরভাগ বসবাস করে অর্থাৎ পশু পাখি দেহে, অর্থাৎ পশু পাখি অর্থাৎ কি দেহে এই পর্বের প্রাণীগুলো কি করে থাকে, বসবাস করে থাকে। সেজন্য আমরা যদি এই পরজীবীর হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে বলতো, যখনই পশু পাখির মাংস কলিজা ইত্যাদি আমরা ভক্ষণ করব তখন অবশ্যই ভালোভাবে রান্না করে সিদ্ধ করে খেতে হবে। যখন কাঁচা কেউ খাবে তখন অবশ্যই তার দেহের মধ্যে কিন্তু এই পর্বের প্রাণী কি যেতে পারে, চলে যেতে পারে। তো শিক্ষার্থী, তাহলে এই পর্বের প্রজাতির সংখ্যা আমরা জানি, এই পর্বের প্রজাতির সংখ্যা হলো, তোমরা একটু বইয়ের মধ্যে লিখে রাখো, প্রজাতির সংখ্যা 20,000।
তার মানে কি আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আজ পর্যন্ত প্রজাতির আবিষ্কৃত হয়েছে কয় লক্ষ? 15 লক্ষ। এই 15 লক্ষ তার মধ্যে অর্থাৎ কি প্লাটি হেলমিনথিস পর্বে প্রজাতি হলো কয় হাজার? 20,000। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে পড়লাম কোন পর্ব? প্লাটি হেলমিনথিস। তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে বৈশিষ্ট্যগুলো। তারপরে পরজীবী সম্পর্কে বললাম, পরজীবী জানবে। তারপরে পোষক সম্পর্কে বললাম, পোষক সম্পর্কে জানবে। তারপরে আরেকটি কথা নতুন লিখে দিলাম, ফ্লেম সেল কি, এটি তোমরা লিখে রাখবে। ফ্লেম সেল কি অর্থাৎ কি প্লাটি হেলমিনথিস পর্বে প্রাণীদের কি অঙ্গ? রেচন অঙ্গ। আমরা ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেক দিন অর্থাৎ কি একটি করে ক্লাস করে একটি করে পর্ব কি করব? শেষ করব। আর শেষ করার সাথে সাথে শুধু তোমাকে শুনলেই হবে না, অবশ্যই অবশ্যই বাসায় কি করতে হবে? পড়ে মুখস্থ করে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।